হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের পড়ে শোনাবো মৈত্রেয়ী দেবীর লেখা একটি রোমাঞ্চকর গল্প, নিয়তি। শুনতে থাকুন। নিয়তি। পুরীর সমুদ্রের তীরে বেড়াতে বেড়াতে ঠাকুরদাকে এগিয়ে যেতে দিয়ে ফেরি দাঁড়িয়ে পড়ল। একটি দীর্ঘ দেহ, ধপধপে ফর্সা সুপুরুষ জল থেকে তীরে উঠে আসছে। রোগা রোগা চেহারার মধ্যেও একটা সযত্ন পুষ্ট লাবণ্য। থেরির রীতিমতো পছন্দ হয়ে গেল। বয়স তার এখন মাত্র 15। তাহলে কি হবে, 13 বছর থেকে, অর্থাৎ পুরো 2 বছর ধরে সে প্রেমে পড়বার জন্য ও অন্যকে প্রেমে পড়াবার জন্য প্রস্তুত। অথচ এখনো পর্যন্ত কোনো সুফল ফলল না। পণ্ডিত ঠাকুরদা বাবা মা মরা নাতনির নাম রেখেছিলেন থেরি, কিন্তু তাকে বৈরাগ্য দীক্ষা দিতে পারেননি। থেরির নিজের রূপের সম্বন্ধে উচ্চ ধারণাই তার প্রধান বিঘ্ন হল। দিনের সমস্ত সময়টাই রূপচর্চায় কাটিয়ে আদরের নাতনি ক্লাস 8-এ উঠে আর কোনো মতেই এগোতে পারল না। এমনকি যেসব খাঁদা বোচা কালো কুৎসিত মেয়েগুলো থেরির নিজের মতে তার পায়ের নখের যোগ্য নয়, তারাও ফটফট করে প্রমোশন পেয়ে গেল। তখন সে স্কুলের পাঠ চুকিয়ে ঠাকুরদা নিত্যানন্দ রায়ের ওপর নানা উৎপাত করে সময় কাটাতে লাগলো। বিয়ের 2-একটা সম্বন্ধ আসেনি যে তা নয়, কিন্তু কোনোটাই যে তার উপযুক্ত নয় এ সম্বন্ধে নিত্যানন্দ ও থেরির নিঃসংশয় বিশ্বাস ছিল। অতুল সম্পত্তিওয়ালা বাপের এক ছেলে, কিন্তু বাপ মা সম্পত্তির উত্তরাধিকার দিয়ে নিশ্চিন্ত হয়ে পরলোকে। এরকম পরম সুন্দর কোনো সুযোগ্য পাত্র থেরিকে এসে যদি সাধ্য সাধনা করে বিয়ে করে নিয়ে যাবে, কারণ নিজের সঙ্গে চিত্র তারকাদের ছবিগুলো মিলিয়ে মিলিয়ে সে বুঝে নিয়েছিল যে আয়নার প্রতিচ্ছবির তুলনায় সেই বেশি সুন্দর। অবশ্য চিত্র তারকাদেরও যে বিশেষ কারোর ওই রকম বাঞ্ছনীয় বিবাহ হয়নি তা থেরির মনে পড়তো না। এমন সময় পুরীতে হাওয়া খেতে এসে হঠাৎ ঠিক মনোমতো সুন্দর যুবকটিকে দেখে একটু দাঁড়িয়ে পড়া কিছু বিচিত্র নয়। তারপর আরো 2-4 দিন দূর থেকে চোখাচোখি হবার পর একদিন চক্রতীর্থের একটা নির্জন প্রান্তে সুন্দর বড় বাড়ি থেকে ছেলেটিকে বের হতে দেখল। শৌখিন পোশাকে আংটি ছড়ির সঙ্গে মিলিয়ে সে যে বড় লোকের ছেলে তাতে সন্দেহ রইল না। থেরি প্রেমে পড়ে গেল, কিন্তু 2-1 দিন চোখাচোখি হওয়া ছাড়া আর কিছুই হলো না। সেই উপযুক্ত পাত্রটি তার পিছুও নিল না, ইশারা ইঙ্গিত ও আলাপ করবার কোনো চেষ্টাও করল না, এবং 3-4 দিন পর তাকে আর দেখাই গেল না। ইতিমধ্যে পুরানো ধাত্রী মানদাকে দিয়ে ঠিক নভেলের মতো করে থেরি সমস্ত খবর নিয়েছিল বাড়ির মালির কাছ থেকে। ছেলেটির নাম অমল। বৃদ্ধ মা, বাপ অনেকদিন গত, মা শ্রী ক্ষেত্রবাসী, প্রচুর বিষয় সম্পত্তি নানা জায়গায় ছড়ানো। অমল বেশিরভাগ সময়ই মায়ের কাছে থাকে, কখনো ভাড়া বা খাজনা আদায়ের জন্য বাইরে যায়। এরপর নাতনির আবদারের ঘটনাস্রোত এগিয়ে গেল। বৃদ্ধা সুধারানী মেয়ে দেখে খুব খুশি হলেন। এমনই ছোট্ট খাট্ট সুন্দরী বউ তার ইচ্ছে ছিল। কোথা থেকে এমন সোনার মেয়ে নিজে এসে ধরা দিল। তবু তাড়াতাড়ি 15 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন 10 পরে থেরি এসে দাদুর কোলে মাথা গুঁজল, মানদাকে গালাগালি করলো। কি ভুলই হয়ে গেল দাদু,
ওর হাঁপানি আর তোতলা, বাবা ওর সঙ্গে গল্প করাই অসম্ভব। নিত্যানন্দ ভাগ্যকে দোষ দিলেন, থেরিকে সান্ত্বনা দিলেন, নিজেকেও দোষ দিলেন। তার আরেকটু খোঁজ নেওয়া উচিত ছিল। কেমন যেন আপনা থেকেই থেরির সবকিছুই ঘটে যায়, কেউ কিছু করতে পারে না। তার তো ইচ্ছে ছিল বিদ্বান পাত্র খোঁজেন, কিন্তু থেরি তো তা চাইল না। থাক, মন্দের ভালো শাশুড়ি সুধারানীর সম্বন্ধে উচ্ছ্বসিত থেরি। মাতৃহীনা মেয়ে মা পেয়েছে, মাও বউনি আত্মহারা। তার সুতরোগা ছেলের জন্য কোথায় পেতেন এমন মেয়ে যে নিজের অনিন্দ রূপের ডালি নিয়ে তার ঘরে এলো। এসে সব গা শোয়াও হয়ে গেল। অমল ভালোবাসলো সুন্দরী বউকে নিশ্চয়ই, কিন্তু তার ভালোবাসায় কোনো উত্তাপ ছিল না। তার অসুস্থ শরীর, যদিও বাইরে থেকে বোঝবার উপায় নেই, তবুও ভিতরে দুর্বল। সমুদ্র স্নান করতে নামতো দুজনে। থেরি যখন ঢেউে ঢেউে লাফাতে লাফাতে স্নানের আনন্দে মশগুল, অমল বালিতে এসে শুয়ে পড়ে হাঁপাতো। তাড়াতাড়ি উঠে আসতো থেরি, ব্যাগ খুলে ওষুধ দিয়ে পিঠে হাত বুলাতো। অমল বলতো, যা যা যাও, তুমি চান করোগে। রুগ্ন স্বামীকে দয়া করত, সেবা করত থেরি, কিন্তু তোতলামিটা সহ্য করতে পারত না। বিমুখ হয়ে যেত মন। কিন্তু প্রকাশ করবার উপায় কি? করেই বা লাভ কি? সুধারানী পাড়ায় পাড়ায় বলতেন, জনে জনে ডেকে দেখাতেন, এমন লক্ষ্মী, এমন সতী, এমন উপযুক্ত বউ দুনিয়ায় নেই। বিধবার একমাত্র রুগ্ন সন্তানের এমন বউ হয়েছে, গর্ব তার ফুরাতো না। চক্রতীর্থের একধারে তাঁদের বাড়ি। লোকজনের আনাগোনা বেশি ছিল না। ইদানিং তাই বউকে নিয়ে খুব মন্দিরে যেতেন অমলের মা। নিত্য নতুন গয়নায় সেজে ক্রমাগত প্রশংসা শুনে শুনে থেরির মন যে একটা নতুন রকম সুখের স্বাদ পেত, তাতে সন্দেহ নেই। একদিকে ভাগ্যের অপর্যাপ্ত দান, আর অন্যদিকে বঞ্চনা, দুয়ে মিলে তাকে যেন কেমন স্তম্ভিত করে ফেলেছিল। এমনই এক সময় শাশুড়ি বউ লক্ষ্মীর মন্দিরে প্রসাদ নিতে নামতে যাচ্ছে, হঠাৎ কোকড়া চুল, বেশ কালো রং, মুগুর ভাজা চেহারার একটি ছেলে এসে পিসিমা বলে বৃদ্ধাকে প্রণাম করলে। ও মা সুবল, যে কবে এলি? এই বৌদি নাকি? অমলদার বিয়ে দিয়েছে শুনলাম। তারপর দ্রুত গতিতে এগিয়ে চলল ঘটনা। সুবল উঠেছিল স্বর্গদ্বারের কাছে একটা হোটেলে, কিন্তু থাকতো বেশিরভাগই চক্রতীর্থে। কোনারক, ভুবনেশ্বর, সাক্ষী গোপাল, চারিদিকের কাছাকাছি সব জায়গা বেড়ানো হলো তিনজনের। অমল হাঁপিয়ে পড়ত। সুস্থ মানুষরা দুজনে উঠে যেত কোনারকের মন্দিরের উঁচু উঁচু ধাপে। নগ্ন একটি নর্তকীর পায়ের নিচে বসে থেরি প্রথম সুস্থ যৌবনের সুখভোগ অনুভব করল। তারপর তার ভেতরটা সেই নিষিদ্ধ সুখের খোঁজে পাগল হয়ে গেল। সুবল গরিবের ছেলে, সৎমায়ের কাছে চিরদিনই 2 পয়সার জন্য 2 ঘন্টা গাল খেতে অভ্যস্ত। দূর সম্পর্কের ধনী পিসিমার রোগা ছেলের আদর যত্ন ও বউ দেখে তার চক্ষু স্থির হয়েছিল। কিন্তু হঠাৎ আপনা থেকেই সব যেন হাতের মুঠোয় এসে যেতে লাগলো। পিসি আর তাকে ছাড়বেন না। তুই এখানে থাক বাবা, নইলে অমলের বড় খাটুনি হয়। বাড়ি ভাড়া আদায়পত্তর, মেরামতের কাজ তো কম নয়। অমল বলে, বাবা বাঁচিয়েছিস আমাকে। বউয়ের সঙ্গে রঙ্গরসিকতা আরেকজন করে,
আর সে তার সুখটা পায়। আর সন্দেহ? না, থেরিকে সন্দেহ করবার কোনো কথা মনেই আসে না তার। দুর্বল দেহের ভেতর দিয়ে থেরির সঙ্গের সুখটা মনকে সর্বদাই আচ্ছন্ন করে রাখে। থেরির চলাফেরা, চোখের চাওয়া, মুখের হাসি সব সুন্দর। আর সুবল আসার পর বাড়িটাও যেন সর্বদা হইচই গল্পগুজবে মেতে উঠেছে। তাদের মা ছেলের স্তব্ধ নির্জন বাড়িটার আবহাওয়াই বদলে গেছে। চলছিল ভালোই, কিন্তু ভেতরে ভেতরে সুর যেতে লাগলো বদলে। ছোট্ট মেয়ে থেরি এখন পূর্ণ যৌবনা, অতৃপ্ত তার জীবন তৃষ্ণা। রাত্রে ঘরে ঢুকে বিবাহের শয্যা একেবারে বিস্বাদ হয়ে যাচ্ছিল। ক্রমে ক্রমে সুবলের অস্তিত্ব যে এর কারণ তা ভালোমতো বুঝতেও সময় লেগেছিল তার। হাঁপানির টান উঠলে অমলের হাঁপড়ের মতো ওঠানামা করা বুকের ওপর হাত বুলোতে কেমন একটা বৃতৃষ্ণায় কুকড়ে যেত মনটা। থেরি কিন্তু হাত বুলিয়েই যেত। শুধু যখন আদর করে হাতটা একটু চেপে ধরত অমল, তখনই বড় অসহ্য হয়ে উঠত। আহ, ছাড়ো, ঘুমাও, একটু জোর দিয়েই বলে ফেলত। এমনই একটা রাত্রে অনেকক্ষণ কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছে অমল। মালিশের তেল আর রুগ্ন নিঃশ্বাসের একটা চাপা দুর্গন্ধে ভরে গেছে মশারির ভেতরটা। থরি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সামনে সমুদ্রের ঢেউয়ের মাথায় মাথায় চাঁদের আলো চকচক করছে, আর তার গর্জনে কিছুক্ষণের জন্যও যেন মনের ভেতর থেকে হাঁপ ধরা নিঃশ্বাসের শব্দটা মুছে দিয়েছে। এমন সময় পরিচিত একটা মৃদু সুগন্ধ পেয়ে ফিরে দাঁড়ালো থেরি। কি করে জানলে আমি এখানে? রোজই তো তোমার বন্ধ দরজার দিকে চেয়ে অপেক্ষায় থাকি। তুমি কি সেন্ট মাখো সুবল? কোনো পুরুষের গায়ে যে এত সুন্দর গন্ধ হয় জানতাম না। কজন পুরুষের সঙ্গে দেখা হয়েছে জীবনে, এক তো এই রোগা পটকা হেঁপো তোতলা। ছি ছি, ওরকম বলো না। তারপর সে রাত্রে থেকে শুরু হলো থেরির নিষিদ্ধ কিন্তু পুলকিত সম্ভোগের জীবন। লুকিয়ে লুকিয়ে ফাঁক খুঁজে ফন্দি ফিকির করে মা ও ছেলেকে এড়িয়ে গোপনে মিলন বড় সহজ ছিল না। পিসিমার ওপর ভারী চটা ছিল সুবল। বউকে এক মিনিট চোখের আড়াল করতে চায় না। শুধু তার সুন্দরী বউকে হাতিয়েই স্বাদ মেটেনি। এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি এইসবও দরকার, নইলে তার মতো মায়ে তাড়ানো বাপে খাদানো হাব হাতে মানুষ কোথায় এই স্বর্ণ প্রতিমা নিয়ে যাবে? দরিদ্রের মধ্যে থেরিকে নিয়ে গেলে প্রেমের ফুল দুদিনে শুকিয়ে কাঠ হয়ে যাবে, তা অভিজ্ঞ সুবল ভালোই জানত। হতভাগা অমলটা দিন দিন দৌড়ে পাকিয়ে যাচ্ছে, তবুও মরে না কেন? কার কাছে যেন শুনেছিল হাঁপানি হলে পরমায়ু বাড়ে। অমল নিজেও ভোগ করতে পারবে না, অথচ অন্যের সুখের পথে কাঁটা হয়ে উঁচিয়ে থাকবে চিরকাল। হে কি বড় বিড়ম্বনা! একদিন অনেকটা বালি ভেঙে হেঁটে অমল একটা নৌকার পাশে বসে দম নিচ্ছিল। ওরা দুজনেই ঝিনুক কুড়োতে কুড়োতে এগিয়ে গেল কিছু দূর। কি হবে সুবল? সামনের সমুদ্রের দিকে তাকিয়ে শূন্য চোখে জিজ্ঞাসা করলো থেরি। চলো কোথাও পালাই। কোথায় পালাবো? আমার সঙ্গে কলকাতার একটা স্যাঁতস্যাঁতে গলির একতলা ঘরে থাকতে পারবে? বলা উচিত ছিল নিশ্চয়ই,
তোমার সঙ্গে গাছতলাতেও সুখ, কারণ এই রকমই বলা হয়ে থাকে। কিন্তু পারল না। সব হয়ে শিউরে উঠল থেরি। আরশোলার সুরসুরি দেওয়া আস্তাকুর জমানো সেই নরকের চিত্রটি মোটেই আরামপ্রদ নয়। তাছাড়া তুমি হঠাৎ এভাবে চলে গেলে পিসিমা। থামো থামো, মার কথা বলো না। ডুকরে উঠল থেরি। এই একটা অসঙ্গতি বুঝতে পারল না সুবল। থেরি অমলকে ঘৃণা করে, তার সঙ্গ, কিন্তু তার মাকে ভালোবাসে। তার চেয়ে ওই সরে থাক না। কি হবে অমন একটা পঙ্গু লোকের বেঁচে থেকে? নিজেও কষ্ট পাচ্ছে। বাহ, সে কি তুমি বললেই হবে? তীক্ষ্ণ দৃষ্টিতে সুবলের চোখে চোখ রাখল থেরি। তাকিয়ে রইল দুজন দুজনের দিকে। অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে পরস্পরের মনের শেষ পর্যন্ত দেখে নিতে চাইল। কিছুক্ষণ বাদে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলল সুবল। চলো থেরি, দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবছি এ বন্ধন কাটিয়েই ফিরে যাই আমার কলকাতার নিরানন্দ মেশে। মোটর দালালি করেই জীবন কাটাবো। কোলের উপর ঝাঁপিয়ে পড়ে আর্ত চিৎকার করে উঠল থেরি। না না না, যে করেই হোক উপায় করো। আমি কারো কথা ভাবতে চাই না। আমাকে ঠকিয়েছে এরা, সাংঘাতিক ঠকিয়েছে। সেই মুহূর্তে তার মনে ছিল না যে বিয়েটা সে নিজেই করেছিল, এবং তখন অমলকে পছন্দ করবার প্রধান কারণ ছিল তার টকটকে গায়ের রং। আর আজ সুবলের কালো রঙে মিশে যেতে তার একটুও দ্বিধা নেই। চলো চলো, লোকজন এসে পড়বে বলে বিবেচক, স্থির বুদ্ধি অভিভাবকের মতো থেরিকে এগিয়ে নিয়ে চলল সুবল। দেখা যাক, এই সমুদ্রেই হয়তো কোনো উপায় করে দেবে। বাড়ি ফিরে মাথা ধরার অজুহাতে শুয়ে পড়ল থেরি। পেছনের বারান্দায় খাবার দেওয়া হয়েছে, সেখানকার কথাবার্তাও কানে আসছে। সুবল মায়ের সঙ্গে খাবারের ভাগ নিয়ে চেঁচামেচি করছে। মা নাকি বড় ফ্রাইটা অমলকে দিয়েছেন। এইখানে থেরির একটু মন খারাপ হয়ে যায়। সে ব্যভিচারিণী, কিন্তু ভণ্ড নয়। পুরনো যে মানদা দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলো। থেরি রোজ রোজ মাথা ধরে কেন? ওই সুবল বাবু আর কতদিন থাকবে? ধক করে উঠল বুকের ভিতর এরকম একটা আচমকা প্রশ্নে। কেন, তোমার কি? না, পুরুষ মানুষ রাত্রির দিন পরের বাড়ি পড়ে আছে, তাই বলতেছি। দেখছো না, কাজকর্মের সুবিধার জন্য মা ওকে জোর করে আটকে রেখেছেন। তোমার শাশুড়ির তো পেট ভরা বুদ্ধি বটে, তোর আস্পর্ধা তো কম নয়। কালি তুই চলে যা, আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়ির ঝির কোনো দরকার নেই। পরের দিনই শাশুড়িকে অপমানকর কথা বলেছে এই ছুতো করে মানদাকে কলকাতায় পাঠিয়ে দিয়ে হাঁপ ছাড়ল থেরি। একদিন সুবল কথাটা তুলল। মাছ ধরা নৌকায় করে সমুদ্রে বেরিয়ে এলে কেমন হয়? অমল বললে, বরং চিল্কা চল। অনেক আলোচনার পর চিল্কাই ঠিক হলো। প্রচুর খাবার গুছিয়ে নিয়ে বিরাট আয়োজন করে ক্যামেরা, ফিল্ম সব তৈরি করে একটা পাকাপাকি রকম পিকনিক করাই উদ্দেশ্য। ভালো দাঁড় বইতো সুবল। দ্বিতীয় দিন জ্যোৎস্না রাত্রে তিনজন বসে আছে চিল্কার ধারে। কারোর মুখে কথা নেই। জল নিস্তব্ধ, বাতাস শান্ত। অগাধ জ্যোৎস্নার নিচে সারা পৃথিবী যেন ছমছম করছে। হঠাৎ হো হো করে হেসে উঠল সুবল।
সবাই এত গম্ভীর কেন? আমরা তো এখানে ফুর্তি করতে এসেছি, কারুর শোক সভা তো নয়। অমল বললে, কে 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 জানে, মনটা এখানে আসা অব্দি একটা একটা মাঝারি গোছের নৌকাকে ঠেলে জলের কাছে নিচ্ছিল সুবল। চল না অমল, আমরা তিনজনে খানিকটা ঘুরে আসি। না না ভাই, এই রাত্রে কোথাও কেউ নেই, যদি কোনো বিপদ। আরে রামু, এত ভীতু হলে কি চলে? আমি একাই ঘুরে আসি তাহলে, তোমরা এখানে দাম্পত্য লীলা করো। চলো, আমি যাচ্ছি। উঠে পড়ল থেরি। অমলও উঠলো অগত্যা। বেশি দূরে কিন্তু যেও না। নৌকো এগিয়ে গেল তিন যাত্রীকে নিয়ে। তিনজনের মনের ভিতর তিন রকম চিন্তার তোলপাড় চলছে। হাসি ঠাট্টা কেমন যেন জুড়িয়ে গেল। হাওয়া উঠল। টলমল নৌকায় হাল ধরেছিল থেরি। তার মুখের উপর অন্ধকার ছায়া। সুবলের চোখ সাপদের মতো চিকচিক করছে। আধস্বভাবে থেরির কোল ঘেঁষে বসেছিল অমল, এবং নিতান্ত পীড়াদায়ক সে অবস্থা সহ্য করার যন্ত্রণাই থেরিকে বিমনা করে রেখেছিল। হঠাৎ ঝোড়ো বাতাস উঠল। নৌকোটা কেমন টলমল করলে। চিৎকার করে সুবল বলে উঠল, পারলাম না, নৌকা ডুবে গেল। নৌকা যে ঠিক কতক্ষণ পরে সোজা হলো তা থেরি মনে করতে পারে না। সে শুধু জানে একটা বলিষ্ঠ হাত তাকে জল থেকে তুলে নিল। তারপর সেই হাতে দাঁড় দিয়ে এমন একটা কাজ করলো যা ভাবতে গেলে থেরির ভেতর থেকে একটা কাঁপুনি এসে যায়। এত সহজে, এত তাড়াতাড়ি এমন একটা কাণ্ড ঘটে যেতে পারে তা কে ভাবতে পারত? থেরি, থেরি! হাঁপ ধরা এই চিৎকারটা শুধু কানেই এসেছিল। তীরে উঠে খুব চেঁচামেচি করলে সুবল। থেরি মূর্ছিত হয়ে পড়ে রইল। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল শেষ রাত থেকে তুমুল ভাবে। কিন্তু দুদিনের আগে অমলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হলো না। থেরি এই দুদিন মূর্ছিতের মতোই কাটিয়েছিল। দেহ শনাক্ত করবার পর একেবারে অজ্ঞান হয়ে গেল। পুত্রহীনা বৃদ্ধা আকস্মিকভাবে তার সর্বস্ব ধন ছেলেকে হারিয়ে নিজের শোকে যত না কাতর ছিলেন, পুত্রবধূর শোকে তাকে উদ্ভ্রান্ত করে দিল। আমি তো দুদিন পরেই চলে যাব, মা আমার একলা কি করবে? এই তার মুখের বুলি হয়ে দাঁড়ালো কিছুদিন। পাড়া প্রতিবেশী অনেকেই এসে দাঁড়ালেন, কিন্তু সুবল যেন একাই একশো। তার চোখ মুখ বসে গেছে খোঁচা খোঁচা দাড়ি, চেহারা পাগলের মতো। থানা মর্গ ছোটাছুটি করা এক হাতে সবই করলো। মাকে খাওয়ানো, সংসারের ব্যবস্থা সবই সে ভার নিল। দুই শোকাচ্ছন্ন নারী জড়াজড়ি করে পড়ে পড়ে কাঁদত। ক্রমে ক্রমে যেমন সব জিনিসের অন্ত হয়, তেমনি শোকেরও অন্ত আছে, এবং নির্দিষ্ট সময়সীমাও আছে। তারপর থেরির জ্ঞান ফিরে এলো। আস্তে আস্তে সংসারের সব কাজে হাত দিল। কিন্তু বৃদ্ধা শাশুড়ি এক মাসেই একেবারে জড়ভরত হয়ে গেলেন। বেশিরভাগ সময়ই বিছানায় পড়ে থাকা ছাড়া আর তার কিছু করবার সাধ্যও ছিল না। একদিন অন্ধকার সন্ধ্যায় চুপচাপ চোখ বুজে পড়ে আছেন সুধারানী। সুবল এসে পায়ে হাত রাখল। পিসিমা, এবার তো আমাকে যেতে হবে। ও অমলদা ছিল সে অন্যরকম।
সে কি রে, তুই কি এত নিষ্ঠুর হবি? এই দুটো মেয়ে মানুষকে ফাঁসিয়ে দিবি? পিসিমা, সংসারের হালচাল জানো তো, কেউ যদি কিছু বলে, তাছাড়া শত হলেও তোমার বউ চিরকাল আমায় বুঝতে যদি না চায়। এইসব তুই কি বলছিস সুবল? ফেরি তো তোকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, ওর মতো মেয়ে হয় না। কি বলবো, যদি না ওর মন জানতাম, তাহলে আমি ওর আবার বিয়ে দিতাম। কিন্তু ও তো অমলকে ভুলতে পারবে না। কাঁদতে লাগলেন সুধারানী হাউমাউ করে। দরজার আড়ালে দাঁড়িয়ে উৎকর্ণ থেরি সুবলের দিকে কটমট করে চেয়েছিল। সে চোখ এবার পাথর হয়ে গেল। সুধারানী সুবলের হাত দুখানি চেপে ধরে বললে, তুই কিছু ভাবিস না সুবল। তুই যদি বরাবর মেয়ে মানুষের হাতের তলায় না থাকতে চাস, তবে আমার 10খানা বাড়ির 2খানা কালই তোর নামে লিখে দেব। আর তো সবই আমার বউ, তুই তাকে বিপদে আপদে সর্বদা দেখবি। আমিও অল্প বয়সেই বিধবা হয়েছিলাম, কিন্তু আমার তো 7 রাজার ধন অমল ছিল। সুধারানী প্রচন্ড কাঁদতে লাগলেন। থেরি ছুটে এলো। শাশুড়ির পিঠে হাত বুলোতে বুলোতে সুবলের দিকে চোখ রাঙিয়ে বলে, যাও। সুবলও রুখে বলল, কেন? তার মনে সন্দেহ। সে ভাবলে 2খানা বাড়ি লিখে দেবার কথায় হয়তো থেরির রাগ হয়েছে। মনে মনে বলল, ইস, চিরদিন আমার চাকর করে রাখবে। থেরির গলায় রুষ্ট ভাবের আভাস পেয়ে যেন ভয় পেয়ে গেলেন সুধারানী। রাগ করো না মা, ও আমায় কাঁদায়নি, আমার অদৃষ্টই। রাত্রে চাকর বাকর সব শুতে গেলে থেরি ঘরে এসে ঢুকলো সুবল। চাকর বাকরের সংখ্যা খুবই কমিয়ে দিয়েছিল থেরি। যত লোক কম থাকে ততই ভালো। বিরাট বাড়িটাতে সন্ধ্যা থেকেই তাই গা ছমছম করত। সুবলের ঘর ছাদের উপর 1 তলায়, পাশাপাশি ঘরে শাশুড়ি বৌমা। সেদিন সুবল ঠিক করলে আজ থেরিকে শিক্ষা দিতে হবে, কোন আসপর্দায় চোখ গরম করে। এদিকে রাত 12টা পর্যন্ত অপেক্ষায় ছটফট করে থেরি ঘুমিয়ে পড়েছে। সুবলেরও নিজের ঘরে তন্দা এসেছে, কিন্তু ঘুমের মধ্যে সে স্পষ্ট বুঝতে পারল কেউ তার ঘরে ঢুকেছে। নিশ্চয়ই থেরি। সে বললে, আবার কেন আসা হয়েছে? তখনই গলার উপর একটা ভারী হাত এসে পড়ল। চমকে উঠল সুবল। তারপর রুষ্ট গলায় বলল, কি চাও? জেগে দেখে কোথাও কেউ নেই। চাদরটাকে টেনে আবার ঘুমাবার চেষ্টা করলে। চেয়ারটায় কে বসলো? এবারে উঠে খাটের নিচ থেকে তন্ন তন্ন করে খুঁজল সুবল। না, কোথাও কেউ নেই। কপালে তার ঘাম দেখা দিল। এভাবে থেরিকে একা রাখা উচিত হয়নি। নেমে এলো সুবল, চুপি চুপি টোকা দিলে, থেরি, থেরি। ফ্যাস ফ্যাসে গলায় আওয়াজ এলো, কে? কে? আমি, আমি থেরি। বুঝতে পারছো না? খোলো, খোলো। দরজা খুলে দিয়ে কাঁপতে লাগলো থেরি। তার মুখ পাংশু। এ ঘরে কেউ ঢুকেছিল? যা, ও তোমার মনের ভুল। পাশের ঘরে ঘুম ভেঙে গেল সুধারানী। কে? কে?
বৌমা। কেউ নয় মা, মনে হচ্ছিল কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। ও সমুদ্রের শব্দ। থেরি কিন্তু নিঃসন্দেহ, আমার ঘরে কেউ ঢুকেছিল। সুবল বলে, ওসব স্বপ্ন। কিন্তু মনের ভেতরটা কেমন যেন ভয়ে গুড়গুড় করে কাঁপতে থাকে। সন্ধে হলেই এই ভয়টাই দুজনকে চেপে ধরে। তখন দুজনেই সুধারানীর ঘরে আশ্রয় নেয়। ওখানে যেন কেমন নিরাপদ মনে হয়। সুধারানী বলেন, এমন করে সারা সন্ধে ঘরে বসে থাকবি কেন সুবল? তুই তো পুরুষ মানুষ, যা ঘুরে আয়। কিন্তু কাণ্ডটা ঘটল সেদিন, যেদিন থানা থেকে অমলের হাত ঘড়িটা দিয়ে গেল। ঘড়িটা অচল আর বিবর্ণ চামড়ার ব্যান্ড থেকে কেমন একটা আষ্টে দুর্গন্ধ। হাতে নিয়ে থেরির মনে পড়ল, একেবারে পচে গিয়েছিল অমলের শরীর। সুধারানীর সেই দিনই প্যারালিটিক স্ট্রোক হলো, পড়ে গেল পা দুটো। সারাদিন রোগী নিয়ে যুদ্ধ চলল। সন্ধ্যাবেলা ডাক্তার বললেন, এখানে তো নার্স পাওয়া যায় না, একটা লোক দেখবো? থেরি বললে, না না। আপনি কত করবেন? সত্যি আপনার মতো পুত্রবধূ আজকাল বড় ভাগ্যেই পাওয়া যায় মা। আপনি যেন সেই সেকেলের শক্তির সাধ্যী। আসুন ডাক্তারবাবু, খবর আছে কি? মাকে আপনারা তো ঘুম পাড়িয়েই রেখেছেন। সেই দিন গভীর রাত্রে আবার ঘরে কে ঢুকলো? থেরি প্রতিজ্ঞা করে বলতে পারে, সেই, হ্যাঁ, সেই অজ্ঞাত তার গলার উপর একটা হাত রেখেছিল। তারপর যেন একটা চাপা গলায় সে বলেছিল, তোমার মতো সতী সাধ্যী দেখা যায় না। তার সেই শক্ত হাতটা লোহার মতো, আর তার হাতের বাঁধা ঘড়ির ব্যান্ড থেকে একটা চাপা দুর্গন্ধ নাকে যেতেই আর তো চিৎকার করে জেগে উঠল থেরি, বাঁচাও বাঁচাও। কি 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 হয়েছে থেরি? বলে উঠল পাশে সুবল। সুবল, ও ঘড়ি বাঁধা হাতটা গলায় রেখেছিল। কি বকছো পাগলের মতো? ঘড়ি তো দেরাজে রেখেছো, খুঁজে দেখো। দুজনে উঠে দেরাজ খুলে দেখে ঘড়ি তো নেই। এবার সুবলও কাঁপতে লাগলো। তার বলিষ্ঠ শরীরে যেন এক ফোঁটাও জোর নেই। ঘড়িটা কি হলো থেরি? তারপর দুজনে মিলে সমস্ত ঘর খুঁজেও ঘড়িটা পাওয়া গেল না। হায়রান হয়ে সে ড্রয়ার দেখছে, সেটা আবার দেখলো, বিছানাপত্র তছনছ করে ফেললো। মনে হতে লাগলো যেন এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। এমন সময় ঘড়িতে 3টে বাজলো, ঢং ঢং ঢং। রাত 3টায় মাকে ওষুধ দিতে হবে। কোনো রকমে টলতে টলতে শাশুড়ির ঘরে ঢুকলো থেরি। অমনি যেন সব ভয় আতঙ্ক কেটে গেল। মনে পড়ল, ওহো, ঘড়িটা তো দেরাজ থেকে এনে মাকে দিয়েছিল। মা ওটা নিয়ে কতক্ষণ কতক্ষণ কাঁদলেন, তারপর বালিশের তলে রেখে তারপরে তো অজ্ঞান হয়ে গেলেন। আস্তে বালিশ তুলে দেখে যেখানকার ঘড়ি সেখানেই আছে। ছুটে পাশের ঘরে এসে সুবলকে বলতেই সে হঠাৎ ক্ষেপে গিয়ে একেবারে চুলের মুঠি ধরে খাটের উপরে ফেলে দিলি। তবে রে শয়তানি, নিজে লুকিয়ে রেখে আমাকে নাকাল করা। অবাক হয়ে চেয়ে রইল থেরি। হে কি, পাগল হলে নাকি? ভেউ ভেউ করে কাঁদতে লাগলো সুবল। সত্যি বলছি থেরি, পাগলই হয়েছি, ক্ষমা করো আমাকে। রোজ রাত্রে আমার ঘরেও কেউ ঢোকে।
কেউ কে? কি জানি, ধুর, আমি ভূত পেতেও বিশ্বাস করি না। আমিও করি না, তবে আর কি। পা ছাড়ো সুবল, ক্ষমা আগেই করেছি, তোমার মাথার ঠিক নেই। পরের দিন ডাক্তার এসে যা বললেন তাতে হতভম্ব হয়ে গেল থেরি। সুধারানীর সম্পূর্ণ বাকরোধ হয়েছেন, জিভ আড়ষ্ট হয়ে গেছে, কথা আর তিনি বলতে পারবেন না। একটা চোখ যেন কেমন বেঁকে গেছে, মুখের ভাবটাই বদলে গেছে, কেমন যেন অদ্ভুতভাবে চেয়ে আছেন থেরির দিকে। ডাক্তার বললেন, উনি আর উঠতে পারবেন না, কথাও বলতে পারবেন না, এমনকি বাকি কটা দিনও চলবে। আমরা করলাম পাপ আর মার হলো সাজা। ভগবানের নিয়ম কি অদ্ভুত। এই ভাবতে ভাবতে অনেক রাত্রে সুবলের বাহুবন্ধনে ঘুমিয়ে পড়ল থেরি। অনেক দিন থেকে তাদের আমোদ আহ্লাদ, নিত্য নতুন লীলার সবকিছুই আর জমল না। তবুও সুবলের বলিষ্ঠ আলিঙ্গনে ভরসা পেত থেরি। সেদিন ঘুমের মধ্যে সুবল স্পষ্ট অনুভব করল যেন তার বাহুবন্ধনের মধ্যে একটা মরা শুয়ে আছে, আর তার গলিত দেহের মধ্যে সুবলের কালো লোমশ হাতটা ডুবে ডুবে যাচ্ছে, আর ছোট ছোট কৃমি বেরিয়ে এসে হাতের ওপর কিলবিল করছে। আর থেরির মনে হলো কে তাকে চেপে ধরেছে, এইবার দোলে পিষে মেরে ফেলবে, যেমন করে অজগর পাকে পাকে চাপ দিয়ে মারে। বিভৎস একটা আর্তনাদ করে জেগে উঠল দুজনেই। কি ব্যাপার, কি ব্যাপার, অমন করে চেপে ধরেছিলে কেন? বড় দুঃস্বপ্ন দেখেছি থেরি। কেন তো ভয় পাচ্ছ? ভয়ের কি আছে? খুন করা তো দেখছি বেশি সাজা পাচ্ছ। এত বড় একটা ঘটনা ঘটলো, কেউ টের পেল না, সন্দেহ পর্যন্ত করলো না। হ্যাঁ, তোমার মতো সতীসাধ্যের আড়ালে থেকে বেঁচে গেলাম। বেশ অভিনয় করতে পারো কিন্তু। ও, আর তুমি ভণ্ড কাপুরুষ খুনে? আমি তো বলেছিলাম। চলো পালাই, তুমি তো সম্পত্তির লোভে। চুপ করো, নইলে। কে? এত বড় আস্পর্ধা? চলতে লাগলো এমনই রাতের পর রাত। সন্ধ্যা হলেই দুজনের গা ছমছম করে। মার ঘরে বসেও আর শান্তি নেই। সুধারানী তো কথা বলেন না, তার দুটো চোখ দুদিকে তাকিয়ে থাকে। তার একটা যেন থেরিকে কি বলতে চায়, সেদিকে তাকালেই একটা যন্ত্রণা হয় থেরির। একদিন সুন্দর জ্যোৎস্নায় সমুদ্র ভেসে যাচ্ছে। ঢেউয়ের গর্জনের সঙ্গে বাগানের ঝাউ গাছের শব্দ মিলে একটা নিরবচ্ছিন্ন প্রচন্ড কনসার্ট চলছে। সুবল বললে, থেরি, আজ তুমি আবার গয়না পরে সেজে গুজে এসো। এখন তো কোথাও কেউ নেই, আবার এসো, পুরোনো দিনে ফিরে যাই। জ্যান্ত অমলে চোখের সামনে আমরা কত মজা করেছি, আর মরা অমল কি আমাদের সব পণ্ড করে দেবে? উত্তপ্ত সুম্বনে ফিরে এলো থেরির সেই আগের মতো উন্মত্ত যৌবন লিপ্সা। গভীর আলিঙ্গনে আশ্রয় নিল সুবলের বুকে। না না, এ সুখ সে মিথ্যা আজগুবির চিন্তায় নষ্ট হতে দেবে না। দুজনে যেন এক হয়ে মিশে বসে আছে, এমন সময় হঠাৎ সামনে একটা ছায়া পড়ল। কে? কে? আলিঙ্গনে বিচ্যুত হয়ে দুজন দুদিকেই ছিটকে পড়ে গেল। কে গেল বারান্দা নিচ দিয়ে?
আঁতিপাতি করে খুঁজে কেউ কোথাও নেই। তীব্র আর্তনাদ করে পাশের ঘরে ছুটে গিয়ে সুধারানীর প্রায় নিষ্পন্দ দেহটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো থেরি। সুধারানীর মৃত চোখটায় যেন একটা বিদ্রুপের ভাব। মা, তুমি অমন করে চেয়ে আছো কেন মা? মা, তুমি কি জানো, কি ভাবছো? তুমি সুবলকে সম্পত্তির এক্সিকিউটিভ করলে কেন? ওর হাত থেকে এখন আমি কোনোদিন নিস্তার পাবো না। এমন সময় হাসতে হাসতে সুবল হাতে একটা শাড়ি নিয়ে ঘরে ঢুকলো। এই দেখো থেরি, আর কিছু না, এই শাড়িটা ছাদ থেকে উড়ে নিচে পড়েছিল, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। বলতে বলতে তাকিয়ে শাশুড়ির বুকের ওপর পড়ে থাকা থেরির কান্না ভরা মুখ দেখে দপ করে জ্বলে উঠল সুবল। কত ঢঙই জানো! আমার নামে কি ভাঙানি দিচ্ছিলি? চুপ করো, বেরিয়ে যাও ঘর থেকে। বটে, দেখিস তোকে রাস্তায় বের করে তবে ছাড়বো। ইদানিং সুধারানীর সামনেই থেরিকে নাম ধরে ডাকতো সুবল। ও বেপরোয়াভাবে চলতে শুরু করেছিল। কি ক্ষতি করবে ওই অর্ধমৃত শরীরটা? কিন্তু সুধা রানীর জ্ঞান সম্পূর্ণ ছিল। আস্তে আস্তে সবই বুঝতে পারলেন। একটু একটু করে সমস্ত ঘটনার বীভৎসতা ধরা পড়ল তার কাছে, কিন্তু একটা গো গো আওয়াজ করা ছাড়া এই নিষ্ঠুর ব্যভিচারের প্রতিবাদ করতে পারতেন না। সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব দেখা করতে এলে থেরি একেবারে নিষ্পলক চোখে চেয়ে থাকতো শাশুড়ির চোখের দিকে। মনে হতো যেন সোজা চোখটি দিয়ে তিনি সবকিছু বলে দিচ্ছেন, যেন ওরা সব বুঝে ফেলছে। তাই সেদিন যাবার সময় রানীর মা যখন এগিয়ে এসে বললেন, বৌমা, তোমার দেওর কোথায়? তখন থেরি প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, মা, সব মিথ্যে বলছে, সব মিথ্যে বলছে। কিন্তু কিছু বলবার আগেই তিনি বললেন, যা হোক, ছেলেটিকে ভগবানই জুটিয়ে এনেছিল, নইলে তোমার এত বিষয় সম্পত্তি দেখতো কে? যাক। একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো থেরি। হ্যাঁ, ভালোই হয়েছে ওকে পেয়ে, এবার ভাবছি ওর বিয়ে দেব। সেই কথাই তো বলতে যাচ্ছিলাম তোমাকে মা। এতক্ষণ তোমার শাশুড়িকে বলছিলাম, রানীকে যদি তোমরা। ধক করে উঠল থেরির বুকের ভেতর। তাকিয়ে দেখে সুধা রানীর নিষ্পলক জ্যান্ত চোখটায় যেন ব্যঙ্গ ভরে রয়েছে। রাত্রে হাসতে হাসতে কথাটা বলল থেরি, সুবল বিয়ে করবে ঘোষবাড়ির রানীকে? কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসল সুবল। সত্যি সত্যি থেরি, তুমি আমাকে মুক্তি দেবে? তোমাদের টাকা পয়সা কিছুই নেব না, একটা নিষ্পাপ ভালো মেয়েকে বিয়ে করে নতুন জীবন আবার শুরু করব। বটে, আর আমার কি হবে? তোমার পাপের বোঝা নিয়ে আমি একলা একলা ডুববো? পাপ আমাদের দুজনেরই সমান। সমান বলতে লজ্জা করে না? কে অমলকে দাঁড় দিয়ে ঠেলেছিল? আমি আমি বলেছিলাম তোমাকে? শতবার বলেছিলে, মুখে না বলো, ভাবে ভঙ্গিতে তো বলেছিলে, পায়ে ধরে কেঁদেছ। মুখ ভেঙচে উঠল সুবল। তোমাকে না হলে বাঁচব না, হতভাগী। খুনে ডাকাত আমার সাজানো সংসারে ঢুকে। এইভাবে চলল মধ্যরাত্রি পর্যন্ত। উৎকট গালিগালাজে ক্লান্ত হয়ে দুজনেই প্রকৃতির নিয়মে আলিঙ্গনবদ্ধ হলো। মুখে মুখ রেখে পরস্পরের শরীরে একটা সুখের স্পর্শ লাগলো। মনে হলো এর জন্য বুঝি সব পারা যায়।
মাথায় হাত বুলোতে লাগলো থেরির। দীর্ঘ চুলের রাশ আগলা করে দিল সুবল, আর ছোট্ট মেয়ের মতো তাকে আঁকড়ে ধরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল থেরি। কিন্তু কোনো রাত্রেই ঘন্টা খানেকের বেশি ঘুম তাদের কপালে ছিল না। সেদিনও ঘরের মধ্যে একটা শব্দ জেগে গেল দুজনে। কে? ভীত গলায় প্রশ্ন করল থেরি। সুবল বললে, জানালার কাছে কে দাঁড়িয়ে আছে? কে কে? কোনো উত্তর নেই। অন্ধকারে দুটি নীল চোখ সাপদের মতো জ্বলছে। দুজনে সেই দিকে তাকিয়ে হিম হয়ে গেল। ফিসফিস করে থেরি বলল, ওঠো, আরো চালো। ভাঙা গলায় সুবল উত্তর করল, তুমি তুমি চালো থেরি। তার গলা দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। থেরিকে ছেড়ে বালিশে মুখ গুজে গো গো করতে লাগলো সুবল। থেরির হাত পা কাঁপছে। সে বলতে লাগলো, ক্ষমা করো অমল, ক্ষমা করো, পাপের সাজা তো অনেক দিলে। কিন্তু নীল চোখ দুটো থপু জ্বলতেই লাগলো, একেবারে নিষ্পলক। তখন কোনো মতে বালিশের নিচ থেকে টর্চটা বের করে জ্বালালো থেরি। আর বাইরের শেলফের উপর বসে থাকা একটা হতভম্ব বেড়াল লাফ দিয়ে নেচে জানালার দিকে বেরিয়ে চলে গেল। সুবলের তখন মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। হো হো করে উচ্চস্বরে পাগলের মতো হাসতে লাগলো থেরি। কাপুরুষ, গীতু, অপদার্থ, নির্দেশী মানুষকে জলে ফেলে দেওয়ার মতো মজা বোঝে এবার। ক্রমে ক্রমে এমন অবস্থা হলো যে সন্ধেবেলাও আর একলা থাকতে পারে না থেরি। দিনের বেলাও মনে হয় পেছনে কে দাঁড়িয়ে আছে। হিম বিষাক্ত নিঃশ্বাস তার ঘাড়ের উপরে সর্বদাই এসে পড়ে, তাকে পাগল করে তুলছে। থেরি ভাবলে, মার কাছে সব বলি, দোষ অপরাধ স্বীকার করে ক্ষমা চাই, তাহলে হয়তো নিষ্কৃতি পাবো। একদিন সুবল যখন বেরিয়ে গেছে, থেরি সুধারানীর পা ধরে কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলল। তাদের পরামর্শ করতে করে বেড়াতে যাওয়া, নৌকায় চড়া, সুবলের ইচ্ছে করে নৌকা উল্টে দেওয়া ও শেষ পর্যন্ত দাঁড় দিয়ে অমলকে জলে চেপে ধরা। যখন তার নাকে মুখে জল ঢেকে হাঁসফাঁস করছে, আকুল হয়ে দাঁড়টাকে আঁকড়ে ধরতে যাচ্ছে, সুবল তাকে সেই দাঁড় দিয়ে চেপে দিয়েছে। আর সে চিৎকার করছে, থেরি, থেরি। সুধারানীকে সব বলতে বলতে তার পায়ে মাথা খুঁড়ে কাঁদতে লাগলো থেরি। এখন পাপের ভীষণ সাজা পাচ্ছি আমি, মা তুমি রক্ষা করো। সুধারানীর নিস্পন্দ দেহ আর দুদিকে চেয়ে থাকা চোখ দুটো তেমনি নিস্পন্দ ভাবে স্থির হয়ে একমাত্র সন্তানের ভয়াবহ মৃত্যুর ঘটনা শুনল। ভয়ানক মৃত্যু, ভীষণ বিশ্বাসঘাতকতা। এই জঘন্য পাপ তার মনের মধ্যে যে কি যন্ত্রণায় সৃষ্টি করুক না কেন, পক্ষাঘাতগ্রস্ত দেহ তার কোনো প্রত্যুত্তরেই দিতে পারল না। তারপরে দিনের পর দিন কাটল। তার পুত্রহন্তা ও নিষ্ঠুর নারীর হাত থেকে জল খেয়ে পথ্য খেয়ে তার অর্ধমৃত শরীর বেঁচে রইল। প্রতিকারের কোনো উপায় নেই। বন্ধু বান্ধব দেখা করতে আসতো। সুধারানীর বাঁকা চোখটা যেন কি করুণ একটা মিনতি নিয়ে নিষ্পলক হয়ে চেয়ে থাকতো। কি করে পুত্রহন্তাকে ধরিয়ে দেবেন তিনি? কি করে ফাঁসিতে লটকাবেন? এই খুনেদের সব জেনেও তার উপায় নেই। তবু এদের ভয় যায় না। বাইরের কেউ এলেই পালা করে পাহারা দেয় দুজনে। একদিন রানীর মা সুধারানীর গায়ে হাত বুলোতে বুলোতে বললেন, কত যত্ন করে তোমার ছেলের বউ এই বিছানায় পড়ে যাওয়া রুগীর এক হাতে সেবা কি সোজা কথা?
সুধারানী সেই মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে কি যেন বলতে চাইলেন, কিন্তু শুধু একটা আওয়াজ বেরালো, ও ও ও ও ওরা ওরা তোমার খুব যত্ন করে? হ্যাঁ, তা তো জানি, নিশ্চিত হয়ে বললেন রানীর মা। সভয়ে চেয়ে আছে থেরি। মা যেন একটা আঙুল নেড়ে কি লেখার চেষ্টা করছেন। উনি কি লিখে দেবেন? বৌমা, পেন্সিল কাগজটা দাও তো। কলের পুতুলের মতো পেন্সিল কাগজ এগিয়ে দিল থেরি। ভাবলে, যাক, যা হবার হয়ে যাক। সুবল দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। রানীর মা কাগজ কলম দিয়ে হাত ধরে অনেক চেষ্টা করলেন। সুধা রানীর একটা চোখে জিঘাংসা ও তৃপ্তি, সব ফাঁস করে দিয়েছেন তিনি। কিন্তু কাগজটাতে শুধু কতকগুলো অস্পষ্ট দাগ ছাড়া আর কিছুই পড়েনি। সান্ত্বনা দিলেন রানীর মা। বুঝেছি, সব বুঝেছি, এই বই আপনার ছেলে মেয়ে, বই সব। আর রানীর সঙ্গে সুবলের বিয়ে দেওয়াই আপনার ইচ্ছে? সুধা রানীর চোখ দুটো আবার যেন মরে গেল। না, কোনো উপায় নেই তার। সুবল ও থেরি সুধা রানীর সামনে তাদের ঘৃণিত জীবন প্রকাশ করে ফেলেছে। তাকে একটা জড় বস্তুর চেয়ে অন্য কিছু ভাববার কারণ নেই। সুবল তো গ্রাহ্যই করে না। আর বেশিরভাগ সময়ই সুধা রানীর ঘরে তাদের বসবাস। কারণ একলা হলেই কি একটা ভয় দুজনকে তাড়া করে ফেলে। সুধা রানীর কাছে সব ঘটনা কবুল করে থেরির মনটা অনেকটা শান্ত হয়েছে। সুবলও কয়েকদিন স্থির আছে। এমন সময় আর একটা নতুন ঘটনা ঘটল। অমলের গলায় বাঁধা সোনার মাদুলিটা জেলেরা অনেক পরে পেয়েছিল। আশ্চর্য রকম সততা দেখে তারা সেটা পুলিশকে জমা দিয়েছিল। যথাসময়ে একজন পুলিশ অফিসার সেটা ফেরত দিতে নিয়ে এলেন। উপর থেকে পুলিশের গাড়ি দেখে সুবলের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সব দরজা বন্ধ করে দিয়েই রইল। পুলিশ দরজায় টোকা মারে, আর ওরা দুজনেই পরস্পরের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। পুলিশ ধরতে এসেছে। থেরি, তুমি আমার বিরুদ্ধে বলবে না তো? আর তুমি? অবশেষে দরজা খুলতেই হলো। পাংশু মুখে ঘোমটা টেনে কাঁপা কাঁপা গলায় থেরি বললে, কে? আপনাদের কি চাই? দারোগা বললে, দেখুন তো, এটা কি অমলবাবুর জিনিস? হ্যাঁ, এটাই দিতে এসেছিলাম। মাদুলিটা হাতে নিয়ে ঘরে ঢুকে দেখে সুধা রানী সোজা চোখটা যেন প্রতিহিংসা দপদপ করছে। তিনি প্রাণপণে ওঠবার চেষ্টা করছেন। এমন সময় সুবল পাগলের মতো ঘরে ঢুকলো। মাদুলিটা কেড়ে নিয়ে জুতো দিয়ে মারিয়ে মারিয়ে ভাঙতে ভাঙতে হাঁপাতে লাগলো। এক মাসে সুবলের সেই বলিষ্ঠ শরীর আর্ধেক হয়ে গেছে। গলার হাড় বেরিয়ে পড়েছে, চোখ গর্তে বসে গেছে, দৃষ্টি পাগলের মতো। থেরি এসে ধরে বসাতে গেল, তখন মাদুলি ছেড়ে তাকেই আদমরা কেড়ে ফেলল। বহুক্ষণ অর্ধমৃতের মতো পড়ে থেকে থেরি যখন মাথা তুলল, দেখে সুধা রানী যেন ঈষৎ বেঁকে তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন, আর সুবল বাইরে চলে গেছে। সেই দিন বিকেল বেলায় সুবল বাড়ি ফিরতেই থেরি দৌড়ে গেল। এখন আর পাগলামি করো না, ভীষণ বিপদ, ধরা পড়ে গেছি। সে কি, বুড়িটা বলে দিয়েছে? না না, মা কি করে বলবে? কিন্তু চিল্কায় সেই রাত্রে যে নুলিয়াটা প্রথম এসেছিল, তাকে আজ আমাদের বাড়ির সামনে বসে জাল বুনতে দেখলাম। নিশ্চয়ই পুলিশ ওকে আমাদের পাহারা দিতে পাঠিয়েছে। আমারও মনে হচ্ছিল,
মাদুলিটা একটা ছুতো। কি হবে? ঠিক এমন সময় গেট খুলে কেউ ঢুকলো। তার ছায়া পড়লো বারান্দায়। কে 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 ওখানে? ততক্ষণে থেরির দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও চলে গেছে। মার ঘরের দিকে দৌড় দিতে যাচ্ছে, এমন সময় নুলিয়াটা এগিয়ে এলো। মাজি, আজ সকালে তোমাকে দেখলাম, এই বুঝি তোমার বাড়ি? তাই দেখা করতে এলাম। শুকনো মুখে সুবল পকেট থেকে ব্যাগটা বের করে তাকে 10টা টাকা দিতে গেল। সে অপ্রস্তুত ভাবে বলল, না না, টাকা কেন? বকশিস পাবার মতো তো কিছু করিনি। সেই দিন রাত্রে থেরি সুধারানীর বিছানার উপর বসে আছে। এমন সময় সুবল 2টো গ্লাস নিয়ে ঘরে ঢুকলো। বললে, খাও। কি এটা? বিষ। আমরা দুজনেই খাবো, এছাড়া উপায় নেই। ফাঁসি যেতে পারবো না। না, ফাঁসি যেতে পারবো না। মন্ত্রের মতো সুবলের কথাগুলো উচ্চারণ করল থেরি। ধরা পড়বই। হ্যাঁ, ধরা পড়বই। অমলের প্রেত আমাদের ছাড়বে না। না, ছাড়বে না। তবে খাও। দুজনে দুজনের দিকে স্থির তাকিয়ে রইল অনেকক্ষণ। না, এছাড়া আর উপায় নেই, এই শরীর ছেড়ে দিতেই হবে বলে এক নিঃশ্বাসে চুমুক দিল বিষের পাত্রে। তারপর 2 ঘন্টা ধরে মাটিতে পড়ে সুধারানীর সেই আধবোঝা চোখটার সামনে ভোগ করল মৃত্যু যন্ত্রণা, মাটিতে ছটফট করে। এক সময় 2টো দেহই শান্ত হয়ে গেল। বেলা 12টা নাগাদ মালি লোকজন ডেকে দরজা ভাঙল। তখন ঘরে ঢুকে সবাই দেখলে 3টি দেহ পড়ে আছে। সুধারানীর অনড় নিস্পন্দ শরীরটা যেন একটু নড়েছিল। তিনি পাশ ফিরেছিলেন। যেদিকের মাটিতে পড়ে 2টো মানুষ মৃত্যুর দংশন ভোগ করেছিল, তিনি সেই দিকেই ফিরেছিলেন মনে হয়। সোজা আর বাঁকা চোখ দুটোই তার এই পুত্র হন্তাদের চরম শাস্তি প্রাণ ভরে দেখে নিয়েছি। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।